মিরপুর টেস্টে চতুর্থ দিন শেষে বাংলাদেশের আক্ষেপের সবচেয়ে থেকে বড় যে জায়গাটা সেটা হলো বৃষ্টির কারণে শান্ত মমিনুল যে মোমেন্টামটা ধরে রেখেছিলেন প্রথম সেশন শেষে সেটা ক্যারি করতে পারেননি। বৃষ্টির বাগড়ায় আজ প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো খেলা বন্ধ ছিল, কিন্তু শেষ সেশনে এসে 37 ওভারের খেলার কথা ছিল, যদিও সেটা আলোক স্বল্পতার কারণে 20 ওভারের মধ্যেই আম্পায়াররা সমাপ্ত করতে শেষ করেছেন। তবুও দিন শেষে বাংলাদেশ 179 রানের মতো এগিয়ে রয়েছে। আগামীকাল পঞ্চম দিন, যেখানে নির্ধারিত হবে মিরপুর টেস্টের ভাগ্য। দিন শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি স্পষ্টভাবে জানিয়ে গিয়েছেন বাংলাদেশ চাইবে পাকিস্তানকে 75 ওভারের মতো ব্যাটিং করাতে, এবং বাংলাদেশের টার্গেট থাকবে পাকিস্তানকে যেন তারা 270 রানের উপর লক্ষ্য দিতে পারে। মিরপুর টেস্টের চতুর্থ দিনে কী হলো বা পঞ্চম দিনেও কী অপেক্ষা করছে তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক কামরুল হাসনাতের সঙ্গে। হাসনাত, কেমন দেখলেন চতুর্থ দিন? সব কিছু মিলিয়ে চতুর্থ দিন একটা নাটকীয় ঠাসা। শুরুতে বাংলাদেশের একটা মোমেন্টাম নষ্ট হলো 2টো উইকেট গিয়ে, এরপর শান্ত মমিনুলের মোমেন্টাম ফিরে পাওয়ার দিন, এরপর বৃষ্টির বাগড়া, আবার সব মানে যে শেষ সেশনটা আছে সেই সেশনে শান্ত মমিনুলের দারুণ কামব্যাক। যদিও শেষ মুহূর্তে মমিনুল আউট হয়েছে, কিন্তু পাকিস্তান কিন্তু এই টেস্টটা জয়ের জন্য একটা নিখুঁত প্ল্যান করেছে। যেমন ধরেন, বৃষ্টির পর যখন খেলাটা শুরু হলো, তারা কি করলো, 2 পেসার, উইকেট টেকার পেসার যারা আসলে 2টা উইকেট পেয়েছে তাদেরকে কিন্তু শুরুটা করালো। যখন দেখলো না তাদেরকে দিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না, অথবা তারা আসলে উইকেট ফলাতে পারছে না, বাংলাদেশকে আসলে দ্রুত আউট করতে পারছে না, তখন কি করলো, তারা আসলে স্পিনার নিয়ে আসলো নোমানকে। সে কিন্তু এই 35 ওভারের প্রথমবার নামলো, নেমে সে কিন্তু একটা মোমেন্টাম ক্রিয়েটও করলো মমিনুলের। সে কিন্তু সেটা কিন্তু ক্যাচটা মিস হওয়ার কারণে মোমেন্টামটা কিন্তু পেলো না। সো পাকিস্তান যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ, তাদের এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ, সেই কারণে পাকিস্তান কিন্তু জান প্রাণ দিয়ে খেলছে যে এই টেস্টটা যে কোনো মুহূর্তে তারা জিততে চায়। এই ধরনের অ্যাগ্রেশন নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছে, কিন্তু দিন শেষে বাংলাদেশ কিন্তু দেখিয়ে দিয়েছে তাদের ধৈর্যের পরিচয়টা। হ্যাঁ, শেষ বিকেলে একটু রানটা স্লো হয়ে গিয়েছে, তার চেয়ে বড় বিষয় যে উইকেট হাতে আছে। পঞ্চম দিন যদি আমরা দেখি যে পঞ্চম দিনের উইকেট, মিরপুর উইকেট কী হবে আনপ্রেডিক্টেবল, আমরা কিছুই জানি না। এই উইকেটটা সম্পর্কে আমরা একেবারে অচেনা। মিরপুরের এই উইকেট আমরা কিন্তু দেখে অভ্যস্ত না। আমরা মূলত মিরপুরের উইকেট দেখি যে 3 দিন পর চতুর্থ দিন অনেক বেশি আনএভিং সুইং বাউন্সে আসলে ব্যাটসম্যানদের আসলে কুলকিনারা খুঁজে পাওয়া যায় না, আসলে ব্যাটসম্যানরা আসলে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সেই তুলনায় কিন্তু এই উইকেটে বাংলাদেশ কিন্তু আজ খুব বেশি একটা স্ট্রাগল করতে হয়নি। বাংলাদেশ গতানুগতিকভাবে খেলেছে। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু একটা আনইভেন্স বাউন্স এসেছে, সুইং করেছে, কিন্তু বাংলাদেশ সেগুলোকে ট্যাকেল করে ধৈর্য সহকারে খেলে দিনটা শেষ করেছে এবং 179 রানের লিড দিয়েছে। কিন্তু এখানে একটা বড় কথা, আমরা যেটা আগে বলেছিলাম যে বাংলাদেশের 200 থেকে 250 রানের একটা টার্গেট হলে কিন্তু বাংলাদেশের জন্য একটা সেফ সাইড। পঞ্চম দিন বাংলাদেশ একটা ভালো যদি শুরু করতে পারে, বাংলাদেশ এই টেস্টটা জয় করতে পারে। কিন্তু এই উইকেট দেখার পরে মনে হচ্ছে যে না, এখানে আসলে 200 থেকে 250 রান পর্যাপ্ত না, এখানে 250 থেকে 300 অথবা 320 রান যদি হয় তাহলে এই পিচে বাংলাদেশের জয় পাওয়া সম্ভব। যদিও সেটা এখন পঞ্চম দিনের উপর নির্ভর করবে, কারণ বাংলাদেশ যদি প্রথম 2টা সেশন ব্যাটিং করে ফেলে তো এই টেস্টের ফলাফল ধরাই হচ্ছে যে ড্র হবে। কারণ মিরপুরে কিন্তু 2013 সালের পর কোনো টেস্ট সিরিজ আসলে ড্র হয়নি, সবগুলো রেজাল্ট হয়েছে। এবার হয়তো সেই রেকর্ডটা ভাঙতে যাচ্ছে যেটা মনে হচ্ছে। দর্শক, পাকিস্তান বৃষ্টির পর যখন বোলিংয়ে এসেছিল তখন তাদের পেসাররা যখন উইকেট নিতে পারছিল না, সেই সময় তাদের দলের সব থেকে অভিজ্ঞ স্পিনার নোমান আলী বোলিংয়ে এসেছিলেন। নোমান আলী এসে কিন্তু সঙ্গে সঙ্গে মমিনুল উইকেট নেওয়ার একটা উপলক্ষ তৈরি করেছিলেন, যদিও শর্ট স্লিপে সেই ক্যাচটি ধরতে পারেননি পাকিস্তানের অভিষিক্ত প্লেয়ার আবদুল্লাহ ফাজল। কিন্তু বাংলাদেশের দলে কিন্তু 2 জন স্পিনার রয়েছেন। পাকিস্তান যদিও একজন স্পিনার এবং একজন পার্ট টাইমার স্পিনার নিয়ে খেলছেন, তারা সাজিদ খানকে একাদশে অন্তর্ভুক্ত করেনি, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা আপার হ্যান্ডে থাকতেই পারে, যা আমরা প্রথম ইনিংসও দেখতে পেরেছি। মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নিয়েছেন, তাইজুল ইসলাম 1 উইকেট নিয়েছেন, কিন্তু নোমান আলীর স্পিন যেভাবে শান্তর লেফট হ্যান্ড হওয়ার কারণে শান্তর বলটা ইনসুইং হচ্ছিল অনেকটাই, মমিনুলও সেই একটু ক্রিজে পেছনে গিয়ে খেলতে হয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি মিরাজ যেমন প্রথম ইনিংসে ভালো করেছেন, সেক্ষেত্রে তাইজুলের জন্য কিন্তু একটা ভালো সম্ভাবনা তো রয়েছে। হাসনাত, আপনার কি মনে হয় তাইজুল দ্বিতীয় ইনিংসে কি বাংলাদেশে এক্স ফ্যাক্টর হতে পারেন কিনা? অবশ্যই হতে পারে, কারণ মিরাজ কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিল যে উইকেট থেকে আসলে ওইরকম স্পিন কিন্তু মিরাজ পাচ্ছিল না। সে কিন্তু আসলে লাইন লেন্থ ফলো করে যে বলটা করেছে সেখান থেকে সে সাফল্য পেয়েছে। আমাদের অভিজ্ঞ বোলার তাইজুল, টেস্টে বরাবরই তাইজুলের আসলে সবসময় তাইজুল বলা হয় টেস্টের সেরা বোলার আমাদের স্পিনিংয়ে ক্ষেত্রে।
সেক্ষেত্রে বলা চলে যে তাইজুল মিরাজ কাল হতে পারে একটা বড় এক্স ফ্যাক্টর। আর যেহেতু মিরপুরের এই পিচ এখন পর্যন্ত পেসারদের সহায়ক বলা চলে এখনও, কারণ পাকিস্তানের যদি বোলিং লাইনআপটা আপনি ফলো করেন তাহলে দেখবেন যে আসলে প্রথম 3 জন বোলার শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী এবং আব্বাস, এই 3 পেসারকে দিয়ে কিন্তু মূলত পাকিস্তান পুরো এই শুরুটা করেছে এবং শেষ পর্যন্ত স্পিনিং কিন্তু খুব কম, মানে স্পিনার দেখবেন যে এই উইকেটে খুব কম ব্যবহার করেছে পাকিস্তান। কারণ যেহেতু টার্ন হচ্ছে না আসলে, সেক্ষেত্রে যেহেতু আনইভেন বাউন্সটা তাদের একটা বড় লক্ষ্য ছিল, সেক্ষেত্রে তারা আসলে পেসারদের বেশি গুরুত্ব দিয়েছে। সো 5 নম্বর দিন আসলে কী হয় সেটা যেহেতু আপনি বললেন প্রেস কনফারেন্সে মোহাম্মদ আশরাফুল এবং পাকিস্তানের অধিনায়ক দুজনে কিন্তু কথার লড়াই জমেছেন এখন। তারা কিন্তু বলছেন যে বাংলাদেশ বলছে 270 থেকে 300 এইরকম একটা টার্গেট যদি হয় তাহলে আসলে বাংলাদেশ একটা সেফ সাইড থাকতে পারে, জয়ের একটা লক্ষ্য থাকতে পারে। কিন্তু পাকিস্তান যেটা বলছে না, বাংলাদেশকে তারা জিততেই দিবে না, তারা আসলে তাদের এই জয়টা আসলে বাংলাদেশকে সেই রানটা করতেই দিবে না তারা। এরকম কথার লড়াই চলবেই। মূলত দেখা যাবে 5ম দিন আসলে মাঠে কী হয়। কালকেও যদি আসলে বৃষ্টি বাগড়াতে তাহলে আসলে এই টেস্ট ড্র হওয়া ছাড়া অন্য কোনো সম্ভাবনা আমি দেখছি না। দর্শক, মিরপুরে বাংলাদেশ যখন চতুর্থ ইনিংসে লক্ষ্য দিয়ে জয় পেয়েছিল, সেই শুভস্মৃতি বাংলাদেশের রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ থেকে প্রায় 9 থেকে 8 বছর পূর্বের ঘটনা, 2017-18 সালের দিকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তাদেরকে দাপটের সঙ্গে বাংলাদেশে হারিয়েছিল। সে সময় কিন্তু চতুর্থ ইনিংসে বাংলাদেশ লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়াকে 260 থেকে 70-এর মধ্যে এবং ইংল্যান্ডকে দিয়েছিল 265 রানের মতো। সেই সময় বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছিল 20 রানের মতো। অস্ট্রেলিয়ার সঙ্গেও জয়ের ব্যবধানটা একটু আশপাশেই ছিল। সেক্ষেত্রে পাকিস্তানে আজকে মোহাম্মদ আশরাফুলও বলে গিয়েছেন পাকিস্তানকে বাংলাদেশ 270-এর মতো লক্ষ্য দিতে চাইবেন, কিন্তু সালমান আলী আগা বলে গিয়েছেন বাংলাদেশের হয়তো সেই সৎ সাহসটা হবে না। প্রেস কনফারেন্সের দিন শেষে তিনি কিন্তু বাংলাদেশকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হাসনাত, আপনার কি মনে হয় বাংলাদেশ কি লক্ষ্যটা 300-র উপর দিতে চাইবে, না মোহাম্মদ আশরাফুল যা বলেছেন যে 270-এর আগেই বাংলাদেশ হয়তো পাকিস্তানকে 75 ওভার বোলিংয়ের জন্য ব্যাটিং করতে দিবে? কী মনে হয় আপনার? শান্ত, মুশফিক, এই 2 জন বলা হয় এখন বাংলাদেশের আসলে ডিপেন্ডেবল বলা হয়। এরপর লিটন আছে, আমাদের আরও ব্যাটসম্যান আছে। তারা আসলে আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, অনেকেই বলছিল যে আসলে টি-20 মেজাজে খেলে অথবা যদি রানটা দ্রুত বাড়ানো যায় তাহলে হয়তো রানটা আরও বেশি বাড়তে পারতো। না, সেটা আসলে ঠিক না। কিন্তু বাংলাদেশ যদি কালকেও সেই ধৈর্যের পরিচয় দিতে পারে, প্রথম 2টা সেশন ব্যাটিং করতে পারে এবং যদি তারা 2 জন সাবলীলভাবে ব্যাটিং করতে পারে তাহলে রান অবশ্যই 250 থেকে 270, এটা আসলে করা কোনো আসলে ব্যাপার না। এটা আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পারে, তাদের সামর্থ্য আছে। কিন্তু বিষয় হলো কালকের উইকেটটা কেমন আচরণ করে, এটা হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। সালমান আলী আগাও বলেছেন উইকেট সম্পর্কে, কারণ 5ম দিনের উইকেট, মিরপুরের উইকেট 5ম দিন, যে কোনো উইকেট হোক 5ম দিনের উইকেটটা যখন আসলে উইকেটটা ভেঙে যায়, আসলে এই 4 দিন পর উইকেটটা আসলে অনেক বেশি কি বলে আর কি, অনেক বেশি স্পিনিং হয়, অনেক বেশি টার্ন করে, অনেক বেশি মানে আসলে ব্যাটিং সহায়ক হয় না। সেক্ষেত্রে যদি ব্যাটিং সহায়ক না হয় তাহলে বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ থাকতে পারে। সেক্ষেত্রে পাকিস্তানও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ বাংলাদেশেরও যেমন পেসার আছে তেমনি স্পিনিং বোলারও আছে। সেক্ষেত্রে বলা চলে যে এই ম্যাচটা এখনও 50-50 বলা চলে। যে গতকাল যেহেতু মেহেদী মিরাজ বলেছিল এই ম্যাচটা এখনও কোনো রেজাল্টের মতো অবস্থায় নেই, এখনও 50-50 সম্ভাবনা আছে। কাল সকালটা আসলে বাংলাদেশ কীভাবে শুরু করে সেটা এখন দেখার অপেক্ষা। দর্শক, চতুর্থ দিন শেষে মনে হচ্ছে মিরপুর টেস্টের ভাগ্য 3টি ফলাফলই অপেক্ষা করছে। বাংলাদেশ বড় লক্ষ্য দিতে পারলে পাকিস্তান সেই লক্ষ্য তাড়া করতে গেলে বাংলাদেশ উইকেট দ্রুত তুলনায় জয়ের দেখা পেতেও পারে। কিন্তু মিরপুর টেস্টের 5ম দিনে সবচেয়ে বড় ভাগ্য গড়ে দিতে পারে বৃষ্টি। বিশেষ করে আমরা আবহাওয়া যে পূর্বাভাস জানতে পেরেছি, আগামীকালও খানিকটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে মিরপুরে হয়তো অনেক দিন পর আমরা একটি টেস্ট ড্র দেখতে পারবো। কিন্তু বাংলাদেশ যদি প্রথম সেশনে মোহাম্মদ আশরাফুল যেটা বলেছেন 80 থেকে 100 রান যদি করে প্রথম সেশনের মধ্যেই বাংলাদেশ ইনিংস ঘোষণা করতে পারে, সেক্ষেত্রে পাকিস্তানের কাছে হয়তো 280 থেকে 300 রান একটা লক্ষ্য দাঁড়াতে পারে। দর্শক, সমর্থকরা চাইবেন বাংলাদেশের কালকে জয় দেখতে। সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনের প্রথম সেশনের পর্যন্ত বাংলাদেশ কত লক্ষ্য দিয়ে বা পাকিস্তানকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানাতে পারে। সে পর্যন্ত আপনারা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন।